সুস্বাগতম সকলকে। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের তৃতীয় সেমিস্টারের সিসি 37 এই পত্রের সাজেশন নিয়ে। মূলত যারা ওল্ড সিলেবাস অর্থাৎ যারা সাপ্লি পেয়েছিল এই পত্রে, তাদের জন্যই এই সাজেশনটি। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল, তাই এই সাজেশনটি দিলাম। এর পূর্বে অবশ্য 5 নম্বর এবং 6 নম্বর পত্রের সাজেশনও দেওয়া রয়েছে, তোমরা চাইলে সেই সাজেশনটিও দেখতে পারো। এই সাজেশনটি মূলত তাদের জন্য যারা এবছরে 5ম সেমিস্টারের পরীক্ষা দেবে অথচ তৃতীয় সেমিস্টারের এই পত্রে সাপ্লি পেয়েছিল। যারা নতুন এবছরে 3rd সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই সাজেশনটি নয়। মূলত মডিউল 1-এ আমাদের এখানে দুটি উপন্যাস পড়তে হয়, একটি হলো দেনা পাওনা, অন্যটি হলো যোগাযোগ। দুটি উপন্যাস থেকে যে কোনো একটি উপন্যাস যদি পড়া হয় তাহলে শর্ট কোশ্চেন 5 নম্বর এবং 10 নম্বর সমস্ত প্রশ্নেরই উত্তর করা যায়। আমি মূলত একটি উপন্যাস হিসাবে দেনা পাওনাকে বেছে নিয়েছি। তোমরা যারা যোগাযোগ উপন্যাস থেকে প্রস্তুতি নেবে তোমরা কিন্তু ওই উপন্যাস থেকে প্রস্তুতি নিতে পারো। যারা দেনা পাওনা উপন্যাস থেকে পরীক্ষা দেবে বা দেনা পাওনা উপন্যাস থেকে প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রে আমি মূলত দুটি পার্টে প্রশ্ন করেছি, একটি হলো বিষয়বস্তু নির্ভর, অন্যটি হলো চরিত্র নির্ভর। বিষয়বস্তু নির্ভর প্রশ্ন হিসাবে যে প্রশ্নগুলি আমাদেরকে অবশ্যই দেখতে হবে, দেনা পাওনা শরৎচন্দ্রের সমাজ ও নারী ভাবনার অন্যতম দলিল বিশ্লেষণ করো, অথবা দেনা পাওনা উপন্যাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যা ও পরিণতি কতদূর শিল্পসম্মত হয়েছে তা আলোচনা করো। 2. দেনা পাওনা উপন্যাসের নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। 3. দেনা পাওনা উপন্যাসে বাংলাদেশের গ্রামীণ সমাজের যে চিত্র প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। এই 3টি প্রশ্ন ভালোভাবে দেখতে পারো, অথবা যারা চরিত্র নির্ভর প্রশ্ন করতে চাও তারা দেনা পাওনা উপন্যাসের নির্মল হৈম উপকাহিনীর সার্থকতা বিচার করো। দেনা পাওনা উপন্যাসের জীবানন্দ চরিত্রটি নির্মাণে লেখকের দক্ষতা বিচার করো, অথবা দেনা পাওনা উপন্যাসের ষোড়শী চরিত্রটির বৈশিষ্ট্য বিচার করো, অথবা শরৎ সাহিত্যে নায়িকার তুলনায় নায়ক চরিত্র অনেকাংশে দুর্বল, দেনা পাওনা উপন্যাসটির মাধ্যমে মন্তব্যটির বিচার করো। 4. দেনা পাওনা উপন্যাসের অপ্রধান চরিত্রগুলির ব্যবহারের সার্থকতা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলির মধ্য থেকে যে কোনো একটি পাঠের প্রশ্ন যদি তোমরা দেখো বা তার উত্তর যদি তোমরা প্রস্তুত করো তাহলে অবশ্যই একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যদি সব প্রশ্নগুলোর উপরই প্রস্তুতি নিতে চাও নিতে পারো। এবারে 5 নম্বরের যে প্রশ্নগুলি আসে, 5 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও মূলত দুটি পার্টে আসে। একটি পার্ট হলো বিষয়বস্তু নির্ভর কোনো উদ্ধৃতি থাকবে এবং তার প্রসঙ্গ বা তাৎপর্য বিশ্লেষণ করতে হবে, অন্যটি হলো চরিত্র নির্ভর কোনো প্রসঙ্গ থাকবে, সেই চরিত্রের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করতে হবে, সে ধরনের প্রশ্ন থাকে। সেই জন্য মূলত আমি চরিত্র নির্ভর যে প্রশ্ন দিয়েছি, এই অপ্রধান যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রগুলো যদি ভালো করে দেখা যায় তাহলে কিন্তু 5 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়াটা খুব সহজ হবে। এবং 1 নম্বরের জন্য টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। আমি সাজেস্টিভ কিছু প্রশ্ন বা সাজেশন হিসাবে কিছু প্রশ্ন এবং তার উত্তর দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। এবারে আসি মডিউল 2। মডিউল 1-এ আমি গৌণ চরিত্র হিসাবে কয়েকটি চরিত্রের নামও এখানে অবশ্য উল্লেখ করেছি। গোমস্তা এক করি নন্দী, মহাজন জনার্দন রায়, ব্রাহ্মণ পণ্ডিত শিরোমণি ঠাকুর, ফকির, এই সমস্ত চরিত্রগুলো একটু দেখে রাখবে। মডিউল 2-তে আমাদের দুটি উপন্যাস পাঠ্য রয়েছে, পদ্মা নদীর মাঝি এবং অরণ্যের অধিকার। আমি মূলত এখানে পদ্মা নদীর মাঝি থেকে প্রশ্ন বলেছি, কেউ যদি অরণ্যের অধিকার থেকেও প্রস্তুতি নিতে চাও নিতে পারো। যারা পদ্মা নদীর মাঝি থেকে প্রস্তুতি নেবে তারা মূলত যে প্রশ্নগুলো করবে ভালো করে, আঞ্চলিক উপন্যাস হিসাবে পদ্মা নদীর মাঝি কতখানি সার্থক তা আলোচনা করো, অথবা পদ্মা নদীর মাঝি কি জাতীয় উপন্যাস সে সম্পর্কে আলোচনা করো, অথবা 2 নম্বর যে প্রশ্নটি দেখবে, পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা নিছক পটভূমি মাত্র নয়, তা জীবন্ত চরিত্র হয়ে উঠেছে, মন্তব্যটির সার্থকতা বিচার করো। 3. ধীবর পল্লীর বাস্তব জীবন চিত্রের প্রতিফলন পদ্মা নদীর মাঝি উপন্যাসে যেভাবে প্রকাশিত তার পরিচয় দাও, অথবা পদ্মা নদীর মাঝি উপন্যাসে পদ্মা কিভাবে উপন্যাসের পাত্র পাত্রীর জীবনকে প্রভাবিত করেছে তা আলোচনা করো, অথবা পদ্মা নদীর
মাঝি উপন্যাসে বৃত্তিজীবী শ্রেণীর ও নিম্ন শ্রেণীর মানুষের জীবনযাত্রা বোধ নিতে হয়েছে তার পরিচয় দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের সমাজ চেতনার পরিচয় দাও। যদি বিষয়বস্তু নির্ভর প্রশ্নের প্রতি প্রস্তুতি নিই বা প্রশ্নগুলো নিয়ে প্রস্তুতি নিই তাহলে এই প্রশ্নগুলি অবশ্যই দেখবে। যারা চরিত্র নির্ভর প্রশ্নের প্রস্তুতি নেবে তারা যে প্রশ্নগুলি অবশ্যই দেখবে, কেতুপুরের মানুষের জীবনযাপনে হোসেন মিয়া জড়িয়ে আছেন নিয়তির মতোই, উদ্ধৃতিটির আলোকে হোসেন মিয়া চরিত্রটি বিশ্লেষণ করো। 2. পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবেরের চরিত্র সম্পর্কে আলোচনা করো, অথবা পদ্মা নদীর মাঝি উপন্যাসে কুবেরের জীবনের যে সংগ্রামপূর্ণ বাস্তব চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও। চরিত্রটিকে কি ট্র্যাজিক নায়কের মর্যাদা দেওয়া যায়? 3. নিষ্ক্রিয় আত্মসমর্পণের বিরুদ্ধতা হোসেন মিয়ার সমগ্র জীবনের সারার্থ। হোসেন মিয়ার সমগ্র জীবনের সারার্থ। এই বক্তব্যের আলোকে হোসেন মিয়া ও ময়নাদ্বীপের তাৎপর্য বিশ্লেষণ করো। এটা আলাদা প্রশ্ন নয়, আমি এক দাগে যে প্রশ্ন বলেছিলাম কিছুটা হলেও সেই প্রশ্ন, অর্থাৎ হোসেন মিয়া চরিত্র এবং সেই হোসেন মিয়া চরিত্রের সঙ্গে পদ্মা নদীর যে সম্পর্ক সেই বিষয়টি কিন্তু এখানে উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, হোসেন মিয়া ও ময়নাদ্বীপ লেখকের ভাবনা অনুযায়ী কোন ইঙ্গিত বহন করেছে বিশ্লেষণ করো। 4. পদ্মা নদীর মাঝি উপন্যাসের গৌণ চরিত্রগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এই প্রসঙ্গে বলে রাখি, পূর্বেই যেমন বলেছিলাম 5 নম্বরের প্রশ্ন দুটো প্রেক্ষাপটে হয়। একটি প্রেক্ষাপট হলো বিষয়বস্তু নির্ভর কোনো উদ্ধৃতি থাকবে, সেই বিষয়বস্তুর প্রেক্ষাপটে তার তাৎপর্য বিশ্লেষণ করতে হবে। অন্যটি হলো চরিত্র নির্ভর, কোনো চরিত্রের স্বরূপ প্রকাশিত হচ্ছে সেই ধরনের কিছু উদ্ধৃতি থাকে। সেই জন্য গৌণ চরিত্র, মুখ্য চরিত্র তো করার পাশাপাশি গৌণ চরিত্রও করতে হবে। গৌণ চরিত্রের মধ্যে যেগুলো অবশ্যই দেখবে, গণেশ, রাসু, প্রীতম, ধনঞ্জয়, সিধু, উলুপি, যুগী, এই গৌণ ক্যারেক্টারগুলো দেখবে। মডিউল 3-তে দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে রবীন্দ্র ছোট গল্প, অন্যটি হলো আধুনিক ছোট গল্প। যদি কেউ রবীন্দ্র ছোট গল্প থেকে প্রস্তুতি নাও তাহলে ভালোভাবে যদি 4টে প্রশ্ন করো তাহলে আধুনিক গল্পের জন্য প্রস্তুতি না নিলেও হবে। আবার কেউ যদি আধুনিক গল্প থেকে প্রস্তুতি নাও তাহলে রবীন্দ্র গল্প থেকে প্রস্তুতি না নিলেও হবে। যারা শুধুমাত্র রবীন্দ্র গল্প থেকে প্রস্তুতি নেবে তারা যে প্রশ্নগুলো দেখবে, ল্যাবরেটরি গল্পে রবীন্দ্রনাথের সোহিনীর জীবন ধারণার মাধ্যমে তার সংস্কার মুক্ত চির আধুনিক মন ও বিশ্বাসকে ব্যক্ত করেছেন। এই মন্তব্য কতখানি যুক্তিপূর্ণ এবং সার্থক তা আলোচনা করো। অথবা ল্যাবরেটরি গল্পের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। অথবা সোহিনী চরিত্র, অবশ্য পূর্বে এক দাগের প্রশ্নের মধ্যেই কিন্তু রয়েছে, সোহিনীর চরিত্র আসতে পারে। 2. প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। এই মন্তব্যের আলোকে শুভা গল্পটির তাৎপর্য বিশ্লেষণ করো। অথবা একটি মূক ও বধির মেয়ের জীবন যন্ত্রণা শুভা গল্পে যে মর্মস্পর্শী ভাষায় ব্যক্ত হয়েছে তা পর্যালোচনা করো। 3. রবীন্দ্রনাথের কল্পনায় এক নিত্যকালের বালক বীর আছে যে চিরযাত্রী, যে প্রকৃতির প্রাণ সত্তার প্রতীক। এই বক্তব্যের আলোয় অতিথি গল্পটি বিচার করো। 4. এক রাত্রি গল্পটি একটি রোমান্টিক কাব্যধর্মিক প্রেমের গল্প আলোচনা করো। অথবা বৈপরীত্যময় অনুভবের পারস্পরিক আকর্ষণ বিকর্ষণের মধ্য দিয়ে গল্পের পরিণতি এক অনুপম আস্বাদের ব্যঞ্জনায় আভাসিত হয়ে উঠেছে। এক রাত্রি গল্প অবলম্বনে উক্তিটির সার্থকতা বিচার করো। অথবা এক রাত্রি গল্পের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। অথবা এক রাত্রি গল্পে একটি মাত্র রাত্রি কিভাবে নায়কের জীবনে অনন্ত রাত্রির ব্যঞ্জনা এনে দিয়েছে তা আলোচনা করো। এগুলি কিন্তু 10 নম্বরের আসতে পারে, আবার 5 নম্বরের ক্ষেত্রেও আসতে পারে, অর্থাৎ উত্তর কিন্তু তোমরা সেভাবে প্রস্তুত রাখবে। যারা আধুনিক গল্প থেকে প্রস্তুতি নেবে তোমরা মূলত যে প্রশ্নগুলো অবশ্যই দেখবে, যদি কেউ চাও 2টি পার্ট থেকেই প্রশ্ন দেখবে বা তার উত্তর প্রস্তুত করবে করতে পারো, কিন্তু যারা একটি পার্ট থেকে করতে চাও তারা কিন্তু এই সাজেশনটি অবশ্যই দেখবে, মানে এর থেকেও কম পড়লে কিন্তু সমস্যা হতে পারে। ন্যূনতম পক্ষে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দেখতে হবে। আধুনিক গল্প থেকে
পয়মুখম গল্পের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো, অথবা আমাদের অতি পরিচিত জীবনের মধ্যে যে এত জটিলতা, এত ক্রূরতা এবং শয়তানি আছে তা জগদীশ গুপ্ত নির্মম বাস্তবতার সঙ্গে পয়মুখম গল্পে বর্ণনা করেছেন, আলোচনা করো। অথবা অর্থলোলুপতার যুপকাষ্ঠে মানবতার বলি হয়ে যাওয়ার গল্প পয়মুখম, বক্তব্যটি বিশ্লেষণ করো। অথবা 5 নম্বরের ক্ষেত্রে কৃষ্ণকান্ত চরিত্র, ভূতনাথ চরিত্র, অথবা যে উক্তি থাকবে প্রসঙ্গ সহ তাৎপর্য, সেক্ষেত্রে কিন্তু এই চরিত্রগুলো নিয়ে আলোচনা বা এই চরিত্র নির্ভর কোনো উক্তি থাকতে পারে, সেই সূত্রে এই চরিত্রগুলো একটু দেখবে। 2, শ্রেণী সংঘাতের চিত্র নানান শ্রেণীর আশ্চর্য বর্ণনায় লিপিবদ্ধ ফসিল গল্পে, তা আলোচনা করো। অথবা ফসিল গল্পের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। অথবা ফসিল গল্পের মধ্যে সহিষ্ণু সামন্ততন্ত্র এবং উদীয়মান ধনতন্ত্রের সংঘর্ষ দেখানো না হলেও কাহিনীর সমাপ্তিতে শোষক ও শোষিতের দ্বন্দ্বই চিত্রিত হয়েছে, মন্তব্যটির সার্থকতা বিচার করো। অথবা আসে সামন্ততন্ত্র এবং ধনতন্ত্রের যে সংঘর্ষ দেখানো হয়েছে তা আলোচনা করো। 3, এখন প্রেম গল্পে লেখক একটা বিশেষ সময়ের প্রতি যে ইঙ্গিতবহ অভিমত পোষণ করেছেন তা নিজের ভাষায় লেখো। 4, প্লাবনকাল গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। অথবা প্লাবনকাল গল্পের মুখ্য চরিত্রকে তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। অথবা পদ্মবুড়ির জীবনের রোজ নাম চায় প্লাবনকাল কেবলমাত্র ভাদ্র মাসের অকাল বর্ষণে নয়, তার চৈত্র থেকে বৈশাখ কিংবা বৈশাখ থেকে চৈত্র একই কাল ও পদ্মে প্রবাহিত, এই প্রবাহকে সুচিত্রা ভট্টাচার্যের কলমে কিভাবে চিত্রায়িত করা হয়েছে তা আলোচনা করো। এই ছিল সিসি 37 এই পত্রের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে প্রস্তুত করবে। যদি নিজেরা প্রস্তুত করতে না পারো উত্তর, তাহলে চাইলে আমার কাছ থেকেও নোট সংগ্রহ করতে পারো। তার জন্য অন স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। আজকের আলোচনা সাজেশন পর্ব এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।